এক রহস্যময় দ্বীপ যেখানে বাচ্চা জন্মালে মারা যায়। দ্বীপে একটা নির্দিষ্ট সময় অন্তর সবার থেকে এক বোতল করে রক্ত নেওয়া হয়, কিন্তু কেন? দুর্ভাগ্যবশত দ্বীপে বিশেষ কারণে এই লোকটা এসছে নিজের বোনকে বাঁচাতে। সে কি পারবে তার কাজ সম্পন্ন করে দ্বীপ থেকে বেঁচে ফিরতে? আর এই দ্বীপের রহস্য কি সেইটা জানতে হলে দেখতে হবে আজকের মুভি অ্যাপুসল। সময়টা 1900 শতকের গোড়ার দিকে। তখন খ্রিস্টান মিশনারি থেকে শুরু করে অন্যান্য ধর্মের গ্রুপের প্রভাব চরম শিখরে। কিন্তু এই সময় এমন কিছু গ্রুপের উত্থান হয় যারা খ্রিস্ট ধর্ম বাদে নিজের একদম আলাদা ধর্মে বিশ্বাসী ছিল, যারা কোনো শক্তি, শয়তান বা ঐশ্বরিক ক্ষমতাকে বিশ্বাস করত না। থমাস রিচার্ডসন একজন অবসরপ্রাপ্ত খ্রিস্ট ধর্ম প্রচারক। একসময় এই ধর্ম প্রচারের জন্য বহু আত্মীয় স্বজন অনেকেই মারা পড়েছে। তার উপর দিয়ে গেছে ভয়ানক অত্যাচার। তখন কোনো ঈশ্বর তাকে বাঁচাতে আসেনি, যার ফলে ঈশ্বরের প্রতি বিতৃষ্ণা জন্মে গেছে। কিন্তু সেই দুর্দিনে কেউ না থাকলেও বোন জেনিফার তার পাশে ছিল। আর সেই জেনিফারকে এক অচেনা ধর্মের গ্রুপ সুদূর ওয়েলসের এরিসডেন আইল্যান্ডে অপহরণ করে নিয়ে গেছে, যার মুক্তির বদলে মোটা অঙ্কের টাকার দাবি জানাচ্ছে। তবে থমাসের বাবা টাকা দিতে রাজি নয়, কারণ এই গ্রুপের তরফ থেকে এমন ঘটনা এর আগে বেশ কয়েকবার ঘটেছে যেখানে টাকার বিনিময় হলেও মানুষগুলো জ্যান্ত ফেরে না, যার কারণে থমাস বোনকে বাঁচাতে আইল্যান্ডে একাই পাড়ি দেয়। যারা সব রকম ধর্মত্যাগ করে নতুন জীবন শুরু করতে চায়, এই নতুন গ্রুপ তাদেরকেই এরিসডেনে প্রবেশের অনুমতি দেয়। আর বেশ কয়েক বছরের মধ্যে একে একে মানুষ যোগ দিতে শুরু করায় এদের সংখ্যাও বেড়ে চলেছে। নদীপথে পৌঁছানোর আগেই ফ্র্যাঙ্ক জানিয়ে দেয় রাজ্য অর্থাৎ মেনল্যান্ড থেকে আনা জামাকাপড় ও অন্যান্য দরকারি জিনিস ছাড়া কোনো প্রকার মেটেরিয়ালস, ছবি, সোনা গয়না ও ধার্মিক বই নিয়ে এইখানে প্রবেশের অনুমতি নেই। থমাস লক্ষ্য করে তার টিকিটে একটা আলাদা মার্কিং করা রয়েছে যেটা অন্যদের টিকিটে নেই। তাই সে লুকিয়ে একজনের সাথে টিকিট পাল্টে নিলে চেকিংয়ের সময় ফ্র্যাঙ্ক সেই ব্যক্তির ব্যাগে ক্রস মার্ক করে দেয়। সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠলে বোটের ডেক থেকে একটা ছাগলছানা পড়ে গেলে একজন সেটাকে জলে ফেলে দেয়, কারণ ওয়েলস আইল্যান্ডে তারা যে দেবীকে পুজো করে তিনি হয়তো চায় না এই ছাগল তাদের ভূমি স্পর্শ করুক। থমাস এই ঘটনা দেখে আন্দাজ করতে পারে এই অচেনা জায়গা এবং তাদের মানুষরা কেমন হতে চলেছে। সকালে বোট সবুজে ঘেরা সুন্দর এরিসডেনে এসে পৌঁছয়। সবাই নেমে গেলেও থমাস লক্ষ্য করে যার সাথে ও টিকিট এক্সচেঞ্জ করেছিল ফ্র্যাঙ্ক ও তার দলবল লোকটাকে আটকে দেয়। পাহাড়ের মাঝে ছোট্ট একটা গ্রাম, শহর থেকে দূর, সম্পূর্ণ আলাদা আদব কায়দায় মানুষ এখানে বসবাস করে। বেল রিঙ্গার স্বাগত জানিয়ে সবাইকে একটা করে বড় কাঁচের বোতল ও প্রফেট ম্যালকমের ধর্মীয় গ্রন্থ ধরিয়ে দেয়। কেন দিল সেটা পরে জানাচ্ছি। এরিসডেন মূলত প্রফেট ম্যালকমের কথায় চলে, আর বাকি দায়িত্বে রয়েছে ফ্র্যাঙ্ক ও কুইন। বেলায় সবাইকে চার্চে ডাকা হলে পরিচয় হয় এরিসডেনের ধর্মগুরু বা প্রফেট ম্যালকমের সাথে। ম্যালকম সবাইকে শোনাচ্ছিল কিভাবে কয়েক বছর আগে 3 বন্ধু অশান্ত সমুদ্র অতিক্রম করে এই ভূমি আবিষ্কার করেছিল। এরিসডেন আইল্যান্ড শুরু থেকেই এক রহস্যময় দেবীর অধীনে ছিল, তাই ওদের অবতীর্ণ হওয়ার সাথে দেবী ম্যালকমকে তার প্রচারক হিসেবে বেছে তার বার্তাবাহক বানিয়েছে। আর দেবীকে সন্তুষ্ট রাখলে তবেই এরিসডেনের পরিবেশ শান্ত ও শস্য শ্যামলা থাকবে। এইখানে থাকতে হলে কাউকে ট্যাক্স দেওয়া বা ধর্মীয় আচারবিধির দরকার নেই, শুধু ম্যালকমের কথা মেনে চললেই হবে। এদিকে থমাস যার সাথে টিকিট এক্সচেঞ্জ করেছিল সেই লোকটাকে গোপনে টর্চার করা হলে বুঝতে পারা যায় তারা ভুল লোককে ধরেছে, কিন্তু এই ব্যাপারটা চাপা দেওয়ার জন্য লোকটাকে মেরে ফেলা হয়। সেই রাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে গ্রামে সবাই উপস্থিত থাকলেও ছিল না শুধু ফ্র্যাঙ্কের ছেলে জেরিমি এবং কুইনের মেয়ে ফিয়ন। তারা সমুদ্র ধারে ভাঙা নৌকায় একে অপরের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে ব্যস্ত। এরা একে অপরকে ভীষণ ভালোবাসে আর সুযোগ খুঁজছে এইখান থেকে চিরজীবনের মতো পালানোর। এদিকে থমাস লক্ষ্য করে বেল একজন মহিলার হাত থেকে রক্ত নিয়ে সেই কাঁচের শিশিতে ভর্তি করছে, আর সেটা নিয়ে ম্যালকম নিজের ঘরের এক গুপ্ত সুড়ঙ্গে প্রবেশ করে। কিন্তু এর পিছনের রহস্য কি? তবে থমাসের সাথে ফিয়ন ও জেরিমির দেখা হয়ে গেলে বুঝে যায় এদের দুজনের মধ্যে সম্পর্ক চলছে। থমাস দেখে প্রত্যেকের রুমের বাইরে শিশিতে রক্ত ভরে রাখা, কিন্তু থমাস চালাকি করে পাশেরটা থেকে কিছুটা রক্ত নিজের শিশিতে ভরে নেয়। রুমে প্রবেশের সময় আচমকা ধারালো চাবিতে লেগে আঙুল কেটে রক্ত মেঝেতে পড়লে লক্ষ্য করা যায়
কেউ একজন সেই রক্ত ক্ষুধার্ত পশুর মতো চাটছে। ততক্ষণে থমাস নিজের ঘরে প্রবেশ করে ধর্মীয় গ্রন্থের পাতা ছিঁড়ে ম্যালকমের বাড়ির আশেপাশের একটা ম্যাপ এঁকে নেয়। অন্যদিকে ম্যালকম জঙ্গল প্রান্তে এক পুরো বাড়িতে প্রবেশ করে, যেখানে এক মুখোশধারী মানুষ পাহারা দিচ্ছিল। সকালে কাজের সময় জেরিমি থমাসকে কাল রাতের ব্যাপারে জিজ্ঞেস করলে দুজনের মধ্যে চুক্তি হয় যে জেরিমি থমাসের ব্যাপারে কাউকে কিছু বলবে না, সাথে ওকে দরকারি কাজে সাহায্য করবে, কিন্তু তার পরিবর্তে থমাস ওদের আইল্যান্ড থেকে পালাতে সাহায্য করবে, কারণ ওদের সম্পর্ক তাদের বাবা মানবে না। তাই নতুন জীবন শুরু করার জন্য এখান থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই। তবে ওকে জেনিফারের ব্যাপারে জিজ্ঞেস করায় বলতে না চাইলে জেরিমির প্রেমের ব্যাপারে সবাইকে জানিয়ে দেবে এই ভয় দেখিয়ে থমাস ওর থেকে বোনের খবর বের করে। আসলে বর্তমান সময়ে গ্রামের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। শস্যে পচন ধরেছে, গবাদি পশু, তাদের বাচ্চা, এমনকি মানুষের নবাগত বাচ্চাও নষ্ট হয়ে যাচ্ছে। তাই খাদ্য ও বাকি দরকারি জিনিসের জন্য টাকার বিনিময়ে কিছুদিন আগে জেনিফারকে তারা অপহরণ করে এনেছে। সে চাইলেও কিছু করতে পারেনি, না হলে ম্যালকমের গার্ড তাকে মেরে ফেলত। এদিকে গ্রামে যে অপরাধী বা মেনল্যান্ডের চর গা ঢাকা দিয়েছে, তাকে ধরার জন্য নবাগত সদস্যদের চার্চে ডেকে ম্যালকমের লেখা ধর্মীয় গ্রন্থের প্রতিটা পাতার এক একটা লাইন মুখস্থ জিজ্ঞেস করে। থমাস বুঝে যায় তার ধরা পড়ার সময় এসে গেছে, তাই ছুরি নিয়ে প্রস্তুত হয় ম্যালকমকে মারার জন্য। কিন্তু এদের মধ্যে একজন মেনল্যান্ডের রাজার পাঠানো গুপ্তচর ছিল, যে ম্যালকমের উপর অ্যাটাক করে। তবে সুযোগের সৎ ব্যবহার করে থমাস নিজে আহত হয়ে ম্যালকমকে বাঁচিয়ে নিলে সবাই লোকটাকে মেরে ফেলার সাথে থমাস ম্যালকমের বিশ্বাস অর্জন করতে সফল হয়। ম্যালকম তার চিকিৎসার ব্যবস্থা করলে তাদের নিয়ম অনুযায়ী নিজের হাত কেটে ওর প্রতি রক্ত উৎসর্গ করে, যেহেতু থমাস নিজের রক্ত দিয়ে ওর প্রাণ বাঁচিয়েছে। এইখানে ডাক্তার বলতে রয়েছে ম্যালকমের মেয়ে অ্যান্দ্রিয়া। যাওয়ার পথে শোনে ম্যালকম বলছে আজ রাতে ওই লুকিয়ে থাকা লোকটাকে খুঁজে বের করতেই হবে, যে জেনিফারের জন্য টাকা নিয়ে এসছে। সেই মতো রাতে জেনিফারকে সর্বসমক্ষে এনে ম্যালকম সবাইকে বোঝায় যে রাজ্য থেকে দুর্বল রাজা তার গুপ্তচর হিসেবে এই মেয়েটাকে পাঠিয়েছে তাদের কমিউনিটি ধ্বংস করার জন্য। আর এখন এরিস্টেনে এরই একজন সহকারী লুকিয়ে রয়েছে, আর সে যদি না বেরোয় তাহলে একে মেরে ফেলা হবে। কিন্তু শত চেষ্টার পরেও থমাস না বেরোলে তাদের প্ল্যান বিফলে যায়। সকাল হলে দেখা যায় জেনিফারকে তারা বেঁধে রেখেছে এবং আশেপাশের বাচ্চারা তাকে বিরক্ত করছে। অ্যান্দ্রিয়া ওদের তাড়িয়ে জেনিফারের জন্য গরম পোশাক ও খাবার আনে। কুইন আর ম্যালকম আবারও প্ল্যান করে আজ রাতে ওরা সবার জন্য উৎসবের আয়োজন করবে, আর তখনই সবাই এখানে উপস্থিত থাকলে সেই সুযোগে প্রত্যেকের রুমে ঢুকে ওরা তল্লাশি চালাবে। রাতে অনুষ্ঠান শুরু হলে ছোট থেকে বয়স্ক সবাই আনন্দে মেতে ওঠে। আর এই সুযোগে বোনকে খোঁজার আশায় থমাস জেরিমিকে নিয়ে ম্যালকমের বাড়ির নিচের দেওয়াল মিউজিকের তালে ভাঙতে শুরু করে, যাতে কেউ আওয়াজ শুনতে না পায়। ততক্ষণে ম্যালকম থমাসের রুম সার্চ করলে পাতায় আঁকা সেই ম্যাপটা খুঁজে পেলে বুঝে যায় থমাস সেই ব্যক্তি যে বোনকে বাঁচাতে তাদের কমিউনিটিতে এসছে। এদিকে থমাস দেওয়াল ভেঙে ভিতরে ঢুকলে জেরিমি বাইরে থেকে ভাঙা ইঁটগুলো দিয়ে জায়গাটা ঢেকে দেয়, কিন্তু এটা করতে জেরিমির বাবা ফ্র্যাঙ্ক দেখে ফেলায় তাকে ঘটনাস্থল থেকে পালাতে সাহায্য করে। এর সাথে কুইন ও ম্যালকম সুড়ঙ্গের প্রতিটা এন্ট্রি ও এক্সিট পয়েন্ট থেকে থমাসকে ঘিরে ফেলে এবং ফ্র্যাঙ্ক সুড়ঙ্গের ভিতরে যায়। কিন্তু থমাস জঙ্গলের এক্সিট পয়েন্টে ঘোড়ার আওয়াজ শুনে সতর্ক হয়ে যাওয়ায় বাইরে না বেরিয়ে রক্ত ও পচা মাংসের উচ্ছিষ্ট জমা হওয়া একটা সরু সুড়ঙ্গে ঢুকে যায়, যেখানে এক অদ্ভুত রূপী মহিলা তাকে তাড়া করে। থমাস কোনো রকমের সুড়ঙ্গ পথে একটা গুহা এসে পড়লে এই যাত্রায় কোনো রকমে বেঁচে যায়। তবে পরক্ষণে বুঝতে পারে এটা কোনো সাধারণ জায়গা নয়, কারণ দেওয়ালে বহু পুরনো ছবি, বেশ কিছু সাংকেতিক চিহ্ন এবং কোনো এক প্রাচীন দেবীর ছবি আঁকা রয়েছে। এর সাথেই দেখা যায় ম্যালকমকে এক অদ্ভুত কারোর সামনে দাঁড়িয়ে থাকতে, যে আর অন্য কেউ নয়, এই এরিসডেনের প্রাচীন অরণ্যের সেই দেবী যাকে বন্দি বানিয়ে রাখা হয়েছে এবং তাকে পাহারা দিচ্ছে ভয়ঙ্কর রূপী সে মুখোশধারী মানুষ। আর এই দেবীর ছবি থমাস গুহায় দেখেছিল। ম্যালকম নিজের হাত কেটে দেবীকে রক্তপান করালে অদ্ভুতভাবে আশেপাশের রুক্ষ সূক্ষ্ম গাছ সবুজ হয়ে ওঠে এবং এর সাথে দেখা যায় পাশের একটা কক্ষে জেনিফারকে বন্দি রাখা হয়েছে। আচমকা একটা আওয়াজ শুনে সকালের দিকে থমাসের চেতনা ফিরল। আন্দ্রেয়া সুড়ঙ্গের অন্য প্রান্ত দিয়ে থমাসের জন্য পরিষ্কার জামা ও কিছু খাবার এনেছে। এরই মাঝে উঠে আসে জেনিফারের কথা। থমাস জানায় যে তার বোন কোনো গুপ্তচর নয়, বরং তাকে অপহরণ করে আনা হয়েছে।
অন্যদিকে ফিয়ন জেরিমিকে সারপ্রাইজ দেয় যে সে প্রেগনেন্ট। যেহেতু দুজনের বাবা বিষয়টা মানবে না, তাই ওরা এডিসডেন ছেড়ে পালাবে। কিন্তু ফিয়নের বাবা কুইন এমনটা হতে দেবে না, কারণ এইখানে কোনো বাচ্চা জন্ম নিলেই সে মারা যাবে বা কোনো কমপ্লিকেশনস নিয়ে জন্মাবে। তাই মেয়েকে জোর করে গর্ভপাত করানোর চেষ্টা করলে ফিয়ন মারা যায়। জেরিমি ঘটনাস্থলে আসলে ফিয়নের এই অবস্থা দেখে কুইনকে মারতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কুইন সবার সামনে চালাকি করে মেয়ের খুনের দায় জেরিমির উপর চাপিয়ে দেয়। এইসব ঘটনা থেকে অজানা ম্যালকম নিজের কাজে ব্যস্ত থাকলে এই সূচকে কুইন এডিসডেনের সর্বেসর্বা হয়ে উঠতে চায় এবং ম্যালকমের অবর্তমানে জেরিমিকে সর্বসমক্ষে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। জেরিমি অনেক পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডরা জেরিমিকে ধরে তার মাথা ফুটো করে ভয়ানক মৃত্যুদণ্ড দেয়। ততক্ষণে ম্যালকম এসে পড়লে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু কুইন সর্বসমক্ষে তার থেকে উত্তর চায় যে কে এই এডিসডেনকে শুরু থেকে রক্ষা করছে। আসলে এরা প্রথম যখন এডিসডেনে আসে তখন দেবীকে বন্দি করা, রক্তপানের মাধ্যমে এই জমিকে উর্বর রাখা এবং এই সব কিছুর উদ্ঘাটন ম্যালকম নয় বরং কুইন খুঁজে বের করেছিল। কিন্তু কোনো কারণে ম্যালকম সুযোগ বুঝে নিজেকে প্রফেট বানিয়ে সকলের সামনে প্রকাশ করে, যেটা আসলে কুইনের হওয়া উচিত ছিল। তাই ক্ষমতার লোভে কুইন প্রফেট হওয়ার সুযোগ এখন আর ছাড়ে না। তাই নিজেকে প্রমাণ করার জন্য কুইন ম্যালকমকে সকলের সামনে থমাসকে মারতে বলে। অ্যান্দ্রিয়া বাবাকে আটকানোর চেষ্টা করলে তখনই ফ্র্যাঙ্ক ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে এডিসডেনের দেবীকে মারতে ছুটে যায়। পরিস্থিতি গন্ডগোল দেখে থমাস নিজেকে ছাড়িয়ে জঙ্গল প্রান্তে দেবীর আস্তানায় ছোটে, কিন্তু মুখোশধারী ফ্র্যাঙ্ককে গুলি করে মেরে ফেললে থমাস নিজেকে বাঁচাতে লুকিয়ে পড়ে। তবে ঘটনাস্থলে কুইন ও ম্যালকম চলে আসলে কুইন বিশ্বাসঘাতকতা করে তাকেও শুট করে। এসবের মধ্যে থমাস লুকিয়ে দেবীর কক্ষে প্রবেশ করলে দেখে সেখানে পড়ে রয়েছে জেরিমির আধ খাওয়া লাশ। মুখোশধারী দেবীকে জেরিমির শরীরের অংশগুলো ফানেল দিয়ে তাকে খাওয়াচ্ছে, ফলে এর সাথে জন্ম নিচ্ছে বিষাক্ত অভিশাপ যা এডিসডেনে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। থমাস এই সূচকে জেনিফারকে খুঁজে উদ্ধার করল তো বটে, কিন্তু তখনই এরপর কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। জ্ঞান ফিরলে দেখে মুখোশধারী তাকে নৃশংসভাবে বেঁধে রেখেছে এবং তাকে পিষে মারার ট্র্যাপ বানিয়েছে। থমাস এই ট্র্যাপ থেকে কোনো রকমে বেরোতে সক্ষম হলেও এক হাতের প্রায় সব কটা আঙুল পিষে যায়। থমাস নিজেকে সামলে সুযোগ বুঝে মুখোশধারীকে ওই ট্র্যাপে আটকে মেরে ফেলে। এখন দেবীকে মুক্ত করার পালা। দেবী থমাসকে দেখতেই হেসে বলে ওঠে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আমায় শেষ করে তুমি মুক্তি দাও। থমাস বাকরুদ্ধ হয়ে তার সামনে বসে পড়তেই দেবী ওকে এডিসডেনের শুরু থেকে শেষ অবধি সব ভিশন দেখায়, আর এইখানে রিভিল হয় গল্পের আসল রহস্য। আসলে কুইন, ম্যালকম এবং ফ্র্যাঙ্ক প্রথম এডিসডেনে আসলে এখানকার প্রাচীন দেবীর ব্যাপারে জানতে পারে। এই দেবী রক্তপান করে জীবিত থাকে এবং তার রক্তপানের সাথে পুরো এডিসডেন শস্য শ্যামলা থাকে। এরা তিনজন নিজের সুবিধার্থে নিজেকে সর্বেসর্বা ও প্রফেট প্রমাণ করার জন্য দেবীকে বন্দী বানিয়ে ফেলে। তারপর থেকেই এরা দেবীকে ইচ্ছে মতো এক প্রকার অত্যাচার করে চালনা করে আসছে। তবে সময়ের সাথে এখানে পশু পাখির কমতি দেখা দিলে এরা দেবীকে মানুষের রক্ত পান করাতে শুরু করে, যার কারণে প্রতিটা সদস্যকে এডিসডেনে প্রবেশের সাথে কাঁচের বোতল দিয়ে নিয়মিত তাদের থেকে রক্ত সংগ্রহ করা হতো। তবে এইভাবে চালানো তো সম্ভব নয়, তাই রক্তের জায়গায় দেবীকে মানুষের কাঁচা মাংস খাওয়ানো হলে দেবীর অভিশাপ স্বরূপ এডিসডেনে ফসল ফলছে না এবং পশু ও মানুষের বাচ্চারাও জন্মের সাথেই নষ্ট হয়ে যাচ্ছে। তাই কোনো সুরাহা না থাকায় এরা মেইনল্যান্ড থেকে অপহরণ করা শুরু করেছিল। কিন্তু এখন দেবী এই বন্দি দশা থেকে চিরজীবনের জন্য মুক্তি পেতে চায়, তাই থমাসকে বলে তাকে আগুনে জ্বালিয়ে দিতে। সে দেবীর আদেশ পালন করে তাকে জ্বালিয়ে দিতেই পুরো এডিসডেন পুড়তে শুরু করে। সারা জায়গায় ছড়িয়ে পড়ে দেবীর চিৎকার। থমাস জঙ্গলে আসলে দেখে দেবী ম্যালকমের গার্ডদের শাস্তি স্বরূপ গাছে ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে কুইন জেনিফার এবং আন্দ্রিয়াকে বন্দি করে নেয়। তার প্ল্যান, এদের দুজনকে সে প্রেগনেন্ট করে প্রতিবার নবজাত বাচ্চাকে দেবীর প্রতি উৎসর্গ করবে। তবে থমাস সঠিক সময়ে পৌঁছে তাদের মুক্ত করে কুইনকে মারতে সক্ষম হয়, কিন্তু এইসবের মাঝে থমাস নিজেও ভীষণ রকম আহত হয়, ফলে প্রচণ্ড রক্তক্ষরণ শরীরকে শেষ করে দিচ্ছিল। বুঝতে পারে তার পক্ষে বোট অবধি পৌঁছানো সম্ভব নয়। তবুও জ্বলন্ত এডিসডেনের বুক চিরে তিনজন ছুটে চলে। একটা সময় থমাস পড়ে যায়, আর শক্তি নেই। জেনিফার মনে সাহস জুগিয়ে শেষবারের মতো চেষ্টা করতে বলে, কিন্তু না, এই পৃথিবী থমাসের থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, কিন্তু জেনিফারকে কেউ কোনোদিন তার থেকে নিতে পারেনি এবং আগামী সময়েও পারবে না।
ওর কঠিন সময়ে এই সমাজ তার পাশে না থাকলেও জেনিফার সর্বদা ছিল। তাই আজ সময় এসছে সব হিসেব মেটানোর। যাও জেনিফার, বোট তোমার জন্য অপেক্ষা করছে। শুধু একটাই কথা বলবো, আমার জন্য প্রার্থনা করো। জেনিফার ও আন্দ্রেয়া উঠে বসলো বোটে। বইটা টেনে এগিয়ে চলল দুর্বার গতি নিয়ে। এডিসডেনের মুক্ত বাতাস যেন আজ বড্ড ভালো লাগছে। অদ্ভুত এক মায়া ভরা চঞ্চল বাতাস দেবীর মুক্তি পাওয়ার সংবাদ বহন করে থমাসকে অহরহ ধন্যবাদ জানিয়ে যাচ্ছে। ম্যালকম ধীর পায়ে পাশে এসে দাঁড়ালো। কারোর কাছেই কোনো উত্তর নেই। মুক্ত আকাশের নিচে থমাস শুয়ে পড়ল। ঘাসগুলো নতুন রক্তের স্বাদ পেয়ে ধীরে ধীরে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। থমাসের ঠোঁটে ম্লান ও নির্বিকার হাসি। অ্যাপোস্টল মুভির এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় মাদার আর্থের উপর করে যাওয়া মানুষদের অবিচারকে। আমরা দিনে দিনে যেভাবে পরিবেশ দূষিত করে চলেছি সেটা নির্বিকারভাবে মাদার আর্থ সহ্য করে গেলেও আমাদের শাস্তিস্বরূপ ফিরিয়ে দিচ্ছে সুনামি, ভূমিকম্প, খরা ও প্রাকৃতিক বিপর্যয়। এতে মানুষ শেষ হওয়ার সাথে আর্থ নিজেকেও রিকভার করে ফেলছে। তাই আমাদের উচিত সচেতন হওয়া, শুধু নিজের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য।